প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি, রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ। আপনাদের দুজনকেই স্বাগত। রেজাউল করিম রনি, রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। বিএনপি মনে করছে ক্ষমতা যাওয়া তাদের জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। এর জন্য তারা সরকার, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টিকে অভিযুক্ত করছে। আপনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করবেন? রাজনৈতিক পরিস্থিতি কখনো এক জায়গায় স্থির থাকে না, এটা চেঞ্জিং ফেনোমেনা, প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থার দিকে যায়। আর এই গভর্নমেন্টের ক্ষেত্রে সমস্যাটা যেটা হলো, এই গভর্নমেন্ট সম্মিলিত শক্তির দ্বারা গঠিত, সমস্ত রাজনৈতিক শক্তির এখানে অংশগ্রহণ আছে। কিন্তু ব্যাপারটা হয় কি, যখন যে গভর্নমেন্ট যে দল গভর্নমেন্টের কাছাকাছি থাকার সুযোগ পায় বা মনে করতেছে যে গভর্নমেন্ট তাদেরকে একটু প্রায়োরিটি দিচ্ছে, তখন তারা বলে যে সরকার নিরপেক্ষ। যখন তারা মনে করে যে না, তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে না, তখন বলে যে সরকার নিরপেক্ষতা হারাচ্ছে। তো ফলে এই যে আপনি যেটা বলেন, বিএনপির দিক থেকে বিএনপি তার ক্ষমতা যাওয়া দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। দেখেন, অভ্যুত্থানের পরে এটা বিএনপি নিজে মনে করছে। হ্যাঁ, অভ্যুত্থানের পরে যে জায়গায় আমাদের রাজনীতিটা আমরা দেখতে চাইছিলাম, সেটা হলো যে আপনার এখানে বাংলাদেশটা একটা ভালনারেবল অবস্থার মধ্যে আছে। সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনার অকেজো হয়ে পড়ে আছে। তো এখানে তো আপনার রাজনৈতিক শক্তিগুলোর সমাজ পুনর্নির্মাণ রাজনৈতিক অর্থে এবং একটা দেশকে সমৃদ্ধির জন্য জাতিগত ঐক্য, যেরকম সবাই আমরা ঐক্যের কথা বলি, কিন্তু ঐক্যটা তৈরি করার জন্য যে সামাজিক নৈতিক জাগরণ দরকার, সেইটা রাজনৈতিক দলগুলো মাঠে ঘাটে কর্মকাণ্ডের মধ্য দিয়ে এটা তৈরি করা দরকার ছিল। তা না করে তারা যখন ক্ষমতামুখীন হয়ে যায়, তখন অবস্থাটা কিন্তু আপনার এই যে অভ্যুত্থানের পর এমনিতে একটু কেওয়াটিক অবস্থা থাকে, কিন্তু বাংলাদেশে এই যে প্রায় 1 বছর হয়ে গেল, কিন্তু এখনও এই লেভেলের কেওয়াটিক অবস্থা থাকার কথা ছিল না। এটা এই কারণে ছিল যে রাজনৈতিক দলগুলো রাষ্ট্র, দেশ, সমাজকে দেখতেছে একটা ক্ষমতার নিয়ামক হিসেবে বা ক্ষমতার উপকরণ হিসেবে, বা তার ক্ষমতায় আসার প্রক্রিয়ার বাইরে এখানে সামাজিক শৃঙ্খলা, দেশ পুনর্গঠনের জন্য সামাজিকভাবে যে গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশে যে কাজ করা দরকার সম্মিলিতভাবে, এবং জনগণকে ডিসাইড করতে দেওয়া যে জনগণ একটা অবাধ এবং বিবেচনাসম্মত পদ্ধতিতে তার পছন্দের প্রার্থী বা দলকে নির্বাচিত করার জন্য সুযোগ পায়। কিন্তু সেই প্রক্রিয়াটা যদি কখন হবে, যখন আপনি সামাজিকভাবে সেই ধরনের রাজনৈতিক সচেতনতা নির্মাণের কাজ করবেন। জনগণকে এডুকেটেড করা তো পলিটিক্যাল পার্টির কাজ। কিন্তু বিএনপির মধ্যে শঙ্কা কেন? নির্বাচন নিয়ে শঙ্কা, তারপরে আশা নিয়ে শঙ্কা। আমার মনে হয় না যে নির্বাচন সমতায় আশা নিয়ে শঙ্কা থাকা স্বাভাবিক। না, নির্বাচন নিয়ে তো শঙ্কা প্রকাশ করেছেন। আপনি যদি মনে করেন আপনি একটা বড় দল বা আপনার বিশাল জনপ্রিয়তা আছে, তার মানেই জনগণ আপনাকে ভোট দিবে, এটা যদি আপনি ধরে নেন, তাহলে তো আপনি গণতন্ত্র মিন করেন না। ফলে আপনি যদি গণতন্ত্র মিন করেন, আপনি যেমন দলই হন, আপনার ওই শঙ্কা, ওই আশঙ্কা, ওই ভয়, ওই ভীতি থাকতে হবে যে আমার যে কর্মকাণ্ড, আমার যে অবস্থান, এটা জনগণ কিভাবে দেখছে, জনগণ কি আদৌ আমাকে নির্বাচিত করবে কিনা, এই ভয় থাকা ভালো। কিন্তু আমি মনে করি নির্বাচন নিয়ে কোনো শঙ্কার কোনো দলের কোনো সুযোগ নাই। কারণ আপনি 17 বছর একটা নির্বাচনবিহীন ফ্যাসিস্টিক কাঠামোর মধ্যে ছিলেন। অভ্যুত্থানের মধ্যে দিয়ে তার বিতরণ বা তার পরাজয়ের পরে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া যে ফিরবেন, তাতে নির্বাচন না, আমাদের যেটা লাগবে, যে কথাটা আমরা বারবার বলি, আমাদের হলো ভোটাধিকার নিশ্চিত করতে হবে। নির্বাচন তো হাসিনাও দিছে, উৎসবমুখর পরিবেশে নকল গানের নির্বাচন আমরা দেখি নাই। নির্বাচন তো ইস্যু না, ইস্যুটা হলো ভোটাধিকার। জনগণকে ম্যানুভারিং করে, কালো টাকা মাঠে ছড়িয়ে, পেশি শক্তি ব্যবহার করে ভোট কেন্দ্র দখল করে জনবিরোধী শক্তিকে জনপ্রতিনিধি করার যে একটা আয়োজন ইন দ্য নেম অফ ডেমোক্রেসি, এই দুষ্ট প্রক্রিয়াটা ধ্বংস করতে হবে গণতন্ত্রের স্বার্থে। করে যে কোনো লোক, সে যদি মনে করে জনগণকে সেবা করবে এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসার একটা সুযোগ যেন তৈরি হয়, এবং ভোটাধিকারটা জনগণ যেন ওই যে সিল মারা না, প্রভাবিত হওয়া না, একটা বিবেকবান মানুষের মতো করে চিন্তা করে সুচিন্তিত মতামত আকারে ভোটাধিকার, সার্বভৌম নাগরিক অধিকার, যেটা সিল মারা না, যেটা দিয়ে সে মনে করবে আমি আমার ক্ষমতা প্রয়োগ করলাম, নট সিল মারলাম। ক্ষমতা প্রয়োগ করার সিল মারার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো এই ক্ষমতা প্রয়োগের জায়গায় ভোটাধিকারকে নিয়ে যাওয়া, ভোটাধিকারের ব্যাপারে এই সচেতনতা তৈরি করা, এটা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল।
এটা তৈরি না করে আপনি যখন একটা কেবল নির্বাচন এবং নির্বাচনকে ক্ষমতায় যাওয়ার একটা টুলস আকারে চিহ্নিত করবেন, জনগণ বিরক্ত হবে। এবং এই সরকারের ক্ষেত্রে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচন নিয়ে আমি এটা বহু আগেই বলছি যে রাজনৈতিক দলগুলোর মাঠে ঘাটে তাদের কর্মপ্রক্রিয়াগুলোকে এমনভাবে বিস্তৃত করা দরকার যাতে জনগণের রায়টাকে কে কতটা তারা নিজেদের দিকে নিয়ে আসতে পারে সেই প্রতিযোগিতা শুরু করা দরকার, শুভ প্রতিযোগিতা, ভালো প্রতিযোগিতা। সেখানে নির্বাচন এবং আপনার পরবর্তী গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের ক্ষেত্রে আপনার কোনো জটিলতা বা আপনার কোনো ষড়যন্ত্র এগুলো খোঁজার দরকার নেই। আপনার জনগণ যদি আপনার সাথে থাকে, এই সরকার তো আপনাদের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে গঠিত হয়েছে, ফলে জন আকাঙ্ক্ষা যেদিকে যাবে সরকারও সেদিকে যাবে। ফলে জনগণকে একটা ভোটাধিকারমূলক নির্বাচনের দিকে নিয়ে যাওয়া, প্রস্তুত করা, এটা রাজনৈতিক দলগুলোর প্রধান দায়িত্ব। ফয়েজ আহমদ, বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর ভাষায় সমালোচনা করছে। ইদানিং দেখছি জাতীয় নাগরিক পার্টিও সমালোচনা মাত্রা বাড়িয়েছে। আবার কেউ কেউ সরকার, জামাত ইসলামী, নাগরিক পার্টিকে একসাথে সমালোচনা করছে বিএনপি, যেটা রাজুল করিম রনির সঙ্গে আমরা আলাপ করছিলাম। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলির দূরত্ব বাড়ছে না, কি কারণে এই সমালোচনা? প্রথম কথা হচ্ছে বিএনপি, এনসিপি, জামাত, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, নানান পলিটিক্যাল পার্টি কিছু কিছু ক্ষেত্রে সরকারের সমালোচনা করছে। এটা পরিষ্কার, একদম জনসমক্ষে করছে, পাবলিকলি করছে। সরকার এটাকে একদম, যদি আপনি শুরু থেকে দেখেন, এই সমালোচনাটা সরকার শুরু থেকে ওয়েলকাম করে আসছে। যে আমাদের কোনো ভুল ত্রুটি বা আমাদের কোনো কর্মকাণ্ড যদি আপনাদের মনোপুত না হয়, মনে করেন যে এরকম না অন্যরকম হওয়া উচিত, আপনারা সমালোচনা করুন, কোনো অসুবিধা নেই। সেটা গেল একটা বিষয়, এটা খুব ইতিবাচক দিক, সমালোচনা করবে। আরেকটা বিষয় হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলির নিজ নিজ কিছু স্বার্থ আছে, নিজ নিজ কিছু এজেন্ডা আছে, যেটা একটা পার্টির সঙ্গে আরেকটা পার্টির মিল নেই, বা একটা পার্টিকে আরেকটা পার্টি তার বয়ানের মধ্য দিয়ে পরাজিত করার চেষ্টা করে। এই চেষ্টাগুলিতেও আমরা লক্ষ্য করি যে তারা কোনো না কোনোভাবে সরকারকে ইনভলভ করে ফেলে। আপনি এই সমসাময়িক ঘটনাক্রম যদি আপনি বিবেচনা করেন, যে জনাব তারেক রহমান এবং মাননীয় প্রধান উপদেষ্টার যে লন্ডন বৈঠক, সেই লন্ডন বৈঠকের পরে কিন্তু আমরা জামাত, এনসিপি, আরও কতগুলি পলিটিক্যাল পার্টির দিক থেকে এক ধরনের উদ্বেগ লক্ষ্য করছিলাম। পলিটিক্যাল পার্টিগুলি সরকারের নিরপেক্ষতা সেটা ওই বৈঠকের কারণে নষ্ট হয়েছে এমন কথাও বলেছেন, বা সেখানে বসে একটা জয়েন্ট স্টেটমেন্ট রিড আউট করাটা এক ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে পড়েছে সরকারের দিক থেকে, এই ধরনের কথা বলেছেন। প্রতিবাদ হিসাবে রাইট, কমিশনের মিটিং একদিন বয়কট করেছে। সুতরাং এই যে পলিটিক্যাল পার্টিগুলি কখনো কখনো বিএনপির কাছে মনে হয় ইন্টারিম গভর্নমেন্ট খুবই জামাত ঘেঁষা, আবার জামাতের কাছে মনে হয় ইন্টারিম গভর্নমেন্ট কোনো কিছুই সিদ্ধান্ত নিতে পারে না বিএনপি যদি সেখানে সিগন্যাল না দেয়, আবার এনসিপি মনে করে যে এই সরকারের সঙ্গে আমাদেরকে মিলিমিশে একাকার করে ফেলা হয়, অথচ সরকার আমাদেরকে কোনো ধরনের কোনো কিছুতেই প্রায়োরিটি দিচ্ছে না। এই অভিযোগগুলি পলিটিক্যাল পার্টির আছে। আর এই অভিযোগটা তৈরি হওয়ার অন্যতম কারণ হচ্ছে ট্রুলি সরকার একটি নিরপেক্ষ ভূমিকা পালন করছে। এর কারণ প্রত্যেকের কাছে মনে হয় সে বঞ্চিত হয়, আবার প্রত্যেকের কাছে মনে হয় অন্য কেউ সরকার দ্বারা বেশি সুবিধাভোগী হচ্ছে, এর বাহিরে কিছু নয়। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি সরকারের যেই ভুল ত্রুটিগুলি ধরছেন, সরকারের যেই শর্টকামিংসগুলি নিয়ে কথা বলছেন, এটাকে সরকার ওয়েলকাম করে, এটাতে কোনো অসুবিধা ফিল করে না। একই সঙ্গে সরকার মনে করে সংশোধন করে বহু ক্ষেত্রে ইদানিংকালে তো আমরা দেখি সংশোধন করাও একটা অপরাধের পর্যায়ে পরিণত হয়েছে। নাগরিকদের মতামত গ্রহণ করে সরকার তার কোনো সিদ্ধান্ত থেকে সরে আসার পরে বলছে যে এটা তো ফেসবুক দিয়ে চলা সরকার, তারপরে সরকার তার আগের সিদ্ধান্ত নাগরিকদের প্রতিক্রিয়া দেখে সরে আসার পরে সরকার সিদ্ধান্ত নেয়, সে জায়গায় স্টিক থাকতে পারছে না। সুতরাং আপনি দেখেন সাম্প্রতিক সময় আলোচনা হচ্ছে, প্রচুর সিদ্ধান্ত সরকার পাল্টে ফেলছে, সরকার সিদ্ধান্ত নিচ্ছে, সরকার সেই সিদ্ধান্তে থাকতে পারছে না। তো এই ধরুন গত সপ্তাহেও যদি আপনি বলেন যে সরকার স্থানীয় সরকার ব্যবস্থায় এক ধরনের বড় পরিবর্তন এনেছে, দলীয় প্রতীকে এখানে আর নির্বাচন হবে না, এটা একটা বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে তো কারো কোনো দ্বিমত নেই। এটা আমি একটা এক্সাম্পল হিসেবে বললাম। প্রতিনিয়তই সরকারি পর্যায়ে সরকার একটা বিশাল ফাংশনারিজ, সেখানে নানান ধরনের সিদ্ধান্তের ঘটনা ঘটে। দু একটি সিদ্ধান্ত হয় সরকারের উপদেষ্টা পরিষদের, নয়তো কোনো মিনিস্ট্রির, নয়তো কোনো ডিপার্টমেন্টের, নয়তো কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের, কোনো না কোনো পর্যায়ে দু একটি সিদ্ধান্ত নাগরিকদের নানানভাবে কখনো কখনো বিক্ষুব্ধ করে, নাগরিকরা সেটাতে সম্মানিত বোধ করেন না। এই সরকারের শুরু থেকেই বয়ান হচ্ছে সরকার নাগরিকদেরকে অসম্মান করে, নাগরিকরা নিজেরা ওই সিদ্ধান্তের সঙ্গে নিজেদেরকে একীভূত করতে পারেন না, এই ধরনের সিদ্ধান্ত সরকার নিতে চায় না।
এরপরও কখনো কখনো যখন হয়ে যায় নাগরিক প্রতিক্রিয়ার আলোকে সেই সিদ্ধান্ত থেকে সরে আসা, আমরা এই সরে আসার ক্রিটিসিজমও আমরা ফেস করতে হচ্ছে। কেন সরে আসলো সরকার? কি সরকার একটা সিদ্ধান্ত নিয়ে সেটাতে স্ট্রিক্ট থাকতে পারে না? এটা কি সরকার? এত দুর্বল কেন? কোথাও কোথাও বলা হচ্ছে এত নিরীহ, এত মানে এত সহজ সরল এত সরকার আর কেউ দেখেনি। মুশকিল হচ্ছে আমরা গত 17 বছর এমন এক শাসন ব্যবস্থার মধ্যে ছিলাম, মানে আমরা একটা উত্তপ্ত, চরমভাবে তপ্ত কড়াইয়ের মধ্যে ছিলাম। সেখান থেকে যখন আমরা একটা শীতল পরিবেশে চলে এসেছি, সত্যিকার অর্থেই কোনো কোনো কারণে মনে হতেই পারে যে এই সরকার তো অনেক মানে অনেক দুর্বল, অনেক অনেক কিছুতে অনেক কঠোর হয় না। ধরুন একটা এক্সাম্পল আমি আপনাকে দিই। সাম্প্রতিক সময়ে এই আলোচনাটা বেশ হয়েছে। উত্তরার মাইলস্টোন স্কুলে যে বিমান দুর্ঘটনার ঘটলো, ওই দুর্ঘটনার পরের দিন সেখানে দুজন উপদেষ্টা সেই স্কুল ভিজিট করতে গিয়েছেন। মূলত তাদের উদ্দেশ্য ছিল যে সেখানে একজন শিক্ষিকা, ওনার যে স্যাক্রিফাইস, ওনার বিষয়ে খোঁজখবর নেওয়া, ওনার ফ্যামিলিতে যাওয়া, এই ধরনের, বা কিছু শিক্ষার্থীর বাসায় যাওয়া, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। তো সেখানে যাওয়ার পরে এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। মাইলস্টোনের শিক্ষার্থীরা কিন্তু সরকারের সঙ্গে বা উপদেষ্টাদের সঙ্গে খুব কোঅপারেট করছিল, কিন্তু বাহিরে কিছু লোক এসে কেওয়াস তৈরি করেছে। তারা না গুজব ছড়িয়েছে যে লাশ সরিয়ে ফেলা হয়েছে, এই সেই নানা, যেটা আপনি জানেন যে আওয়ামী লীগ প্রত্যক্ষভাবে এই গুজবে ইন্ধন দিয়েছে। সেখান থেকে কিন্তু যদি এই দুজন উপদেষ্টা বের হয়ে আসতে চাইতো, এটা 5 মিনিটস ম্যাটার। 2, 3, 4টা টিয়ার সেল মারলে, ওখানে অল্প কয়েকজন মানুষ, 100-150 মানুষ টিয়ার সেল মারলেই তারা সরে যায়। কিন্তু পুলিশের দিক থেকে বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলি প্রস্তাব করেছে ওনাদেরকে যে আমরা একটু যদি কঠোর হই তাহলে আপনারা নির্বিঘ্নে চলে যেতে পারেন, এটা কোনো বড় সমস্যা না। কিন্তু উপদেষ্টারা বলেছেন যে না, এই কাজ করা যাবে না। প্রয়োজনে আমরা এখানে বসে তো আমরা কাজ করতে পারছি, আমাদের দৈনন্দিন যে কাজগুলি করা লাগছে, আমাদের যদি রাতের 12টায় যেত আমরা 12টায় যাবো, কিন্তু কোনো ধরনের বল প্রয়োগ করা যাবে না। এই যে বল প্রয়োগটা না করা, এটার ফলে 9 ঘন্টা আটকে ছিলেন। এটা বিশাল দুর্বলতার বহিঃপ্রকাশ হলো। এখন আপনি এই সরকারের নানান দুর্বলতার বহিঃপ্রকাশ বা সরকার নানান জায়গায় খানিকটা সফট বলে আপনারা পলিটিক্যাল পার্টিগুলিকে আমরা দেখি প্রতিনিয়তই এটা জামাতের দোষ সঙ্গে সরকারকে জুড়ে দেয়, এটা বিএনপির দোষ সঙ্গে সরকারকে জুড়ে দেয়, এটা এনসিপির দোষ সঙ্গে সরকারকে জুড়ে দেয়। এই প্রবণতাটা আছে, এটা খারাপ না। একদিক থেকে খারাপ না বলছি না এই কারণে, তার মানে কি প্রত্যেকটা পার্টি কোনো না কোনোভাবে পুরো রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে সরকারকে আন্তরিক মনে করে। হয়তো যে নিজে নিজে তার সঙ্গে আন্তরিক জানে, বলে না, অন্যেরটা বলে, আবার অন্যেরটা বলে, এর মধ্যে দিয়ে সবার সঙ্গে সরকারের এক ধরনের আন্তরিকতা বিদ্যমান। রেজাউল করিম রনি, গণ অভ্যুত্থানের সময় আমরা যে অভাবনীয় ঐক্য গড়ে উঠতে দেখেছি, 1 বছর পার হয়ে যাওয়ার পর আমরা সেই ঐক্যকে ধরে রাখতে পারি। দেশ গড়ার যে ঐতিহাসিক সম্ভাবনা 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হয়েছে, তাকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর জন্য যে দলমত নির্বিশেষে আমাদের খুব ঐক্যের প্রয়োজন ছিল। আমরা দেখছি রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগী না হয়ে রীতিমতো শত্রু হয়ে দাঁড়িয়েছে। এটা কেন হলো? অভ্যুত্থানের পরে তো আপনার শুধু ক্ষমতার যে প্রধান চরিত্রগুলো, প্রধান যে পোস্টগুলো, সেগুলো পালাই গেছে বা চলে গেছে, অপসারিত হয়েছে। তো এই কাঠামোর মধ্যেই তো আপনি ক্ষমতায় বসেছেন, এবং এই কাঠামোর মধ্যে এবং সামাজিকভাবে এই ফ্যাসিবাদ তো শুধুমাত্র রাষ্ট্র, রাজনীতি, প্রতিষ্ঠান এগুলোর ব্যাপার না, গোটা সমাজের একটা ফ্যাসিবাদে রূপান্তর হয়েছে। এবং রাজনৈতিক দলগুলো, এখানে আমরা যেটা বলি, এখানে আওয়ামী লীগের কারণে তো কোনো রাজনীতির বিকাশ হয়নি, কারণ সবাই আওয়ামী লীগের প্রতিক্রিয়ায় রাজনীতি করতে গিয়ে সবাই আওয়ামী লীগকে স্ট্যান্ডার্ড ধরে রাজনীতি করছে, যেটা কোনো স্ট্যান্ডার্ড হতে পারে না, যেটা কোনো ইনফ্যাক্ট রাজনীতি না। ওই স্ট্যান্ডার্ড কিন্তু এখন মাঠে ময়দানে ছড়িয়ে পড়েছে। রাইট, ওটা আপনি সব জায়গায় দেখতে পাচ্ছেন। তো ফলে এই কারণে আপনি যেটা বলেন যে অভ্যুত্থানের ঐক্য, সেটা আর খুঁজে পাওয়া যায় না। আর অভ্যুত্থানের মধ্য দিয়ে যেটা হয়েছিল, একটা পপুলার ইমোশনের মধ্য দিয়ে আপনি একটা সলিডারিটি দেখে গণ অভ্যুত্থান ঘটাইলেন এবং ফ্যাসিবাদের পতন ঘটাইলেন, মানে তার প্রধান শাসক পালায় গেল, গুরুত্বপূর্ণ লোকগুলো পালায় গেল। হ্যাঁ, কিন্তু আপনি এই যে পুরো কাঠামোটা, এই কাঠামোটা তো অটুট রয়ে গেল। এই কাঠামোটা অটুট থাকার কারণে যেটা হচ্ছে যে আপনি এই জন্য আমরা বলি যে আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে এসে পড়ছি। এই কাঠামো পাল্টানোর দায়িত্বটা কার ছিল? এই সরকার না রাজনৈতিক দলগুলো না সবার? এই কাঠামো পাল্টানোর ক্ষেত্রে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য দরকার ছিল, এবং কিছু ফাস্ট ফরওয়ার্ডিং কিছু স্টেপ বা আপনাদের কর্মকাণ্ড হাতে নেওয়া দরকার ছিল। পুলিশ সংস্কার, এবং নতুন করে অভ্যুত্থানের শক্তিদের মধ্যে থেকে একটা বড় অংশ আপনি কিন্তু পুলিশে নিয়োগ দিতে পারতেন, যারা ইভেন 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এক ধরনের দায়িত্ব পালন করছে। ফলে এখানে অনেক ধরনের সমস্যা আছে। আর একটা ব্যাপার হলো যে অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর অনেকের একটা বড় কারণ হলো অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সলিডারিটি আপনি অর্জন করলেন, সেখানে কোনো স্বার্থভিত্তিক সলিডারিটি ছিল না।
এটার মধ্যে একটা পরমার্থিক আকাঙ্ক্ষা ছিল। ব্রাকের ছেলে যে নেমে আসলো, ও তো বিসিএস এর জন্য নামে নেই, এটা গৃহবধূত্ব কি পাবে এটা চিন্তা করেও নামে নেই, হ্যাঁ, বা সাধারণ স্টুডেন্টরাও যারা নামলো বা পেশাজীবীরা যারা নামলো, এবং এই অভ্যুত্থানে সবচেয়ে বড় অংশে যারা শহীদ হয়েছে তারা কিন্তু পেশাজীবী, লেড বাই স্টুডেন্ট, কিন্তু পেশাজীবী সাধারণ মানুষ তার মানে। তো ফলে এইটার যে একটা বড় আপনার এই যে স্যাক্রিফাইসটা, এটা কিন্তু কোনো জাগতিক বস্তুগত অর্জনের জন্য করেনি, এটা করছে সলিডারিটির জায়গা থেকে, যে এই অন্যায় একটা নৈতিক জাগরণ হয়েছে তার। এখন এই নৈতিক জাগরণটা পরে আপনি নৈতিক জাগরণটাকে পাশ কাটায় আপনি গেলেন ক্যাবিনেটের দিকে মনোযোগী হইলেন, যে আমি ক্ষমতায় গেলে কেমন সরকার করব, ক্ষমতার কাঠামো কীরকম হইলে আমার জন্য সুবিধা হবে। আপনি ক্ষমতামুখী যখন হয়ে গেলেন, তখন এই যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সলিডারিটি, অবস্তুগত এক ধরনের স্পিরিচুয়াল বন্ডেজ বা ঐক্যের মধ্যে আপনি গেলেন, এইটা কলাপস করে আপনি দ্রুত ক্ষমতামুখীন হয়ে গেলেন, যেই কাঠামোর উপর ভর করে সেই কাঠামোটা আবার ফ্যাসিস্ট কাঠামো, যেই কারণে পুরা অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এটা তো 100% হতাশায় রূপ নিছে অতি দ্রুত সময়ের মধ্যে। তাহলে সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর এটা কাটানোর প্রধান উপায় কি ছিল? প্রধান উপায় ছিল অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সলিডারিটি আপনি অর্জন করলেন, সেটাকে অটুট রাখার জন্য যে অবস্থায় আপনি আছেন, আপনার দল যতই অসংগঠিত অবস্থায় থাকুক, যত ছোট বা বড় অবস্থায় থাকুক, জনগণের সাথে মিশে যাওয়া, জনগণের সাথে পাশে দাঁড়ায় যাওয়া, জনগণকে ফ্যাসিলিটেট করা, যেটা 5 তারিখে আপনি করছেন, নানাভাবে করছেন। হ্যাঁ, আপনিও তো নিজে অভ্যুত্থানে পাটা গাড়িছিলেন। ফলে সেটা না করতে গিয়ে আপনি যখন ক্ষমতার দিকে চলে গেলেন, ক্ষমতা কাঠামোর দিকে যাওয়ার জন্য আপনি ব্যস্ত হয়ে গেলেন, তখন অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই যে একটা অর্গানিক, একটা মানে অকল্পনীয় একটা ঐক্য এবং সৌন্দর্য যে আপনি অর্জন করেছিলেন, সেটার থেকে আপনারা নিজেরা দূরে দূরে সরে গেলেন। দূরে সরে গিয়ে জুলাইয়ের এক বছর পরে আপনি দেখবেন যে প্রত্যেকটা দল জুলাই নিয়ে আলাদা কর্মসূচি নিচ্ছে। একটা কি সম্মিলিত কর্মসূচি হইতে পারতো না? একদিনের জন্য তো হতে পারতো। জুলাই তো একটা ন্যাশনাল ইভেন্ট, তো বিএনপির না, জামাতের না, এনসিপির ইভেন্ট না। তো এই যে ন্যাশনাল ইভেন্টের এই গুরুত্বটা তো আপনারা নিজেরাই বুঝলেন না। আপনারা একটা সম্মিলিত একটা ন্যাশনাল একটা ইভেন্ট করতেন, সরকারও তার পাঠাগারের ফ্যাসিলিটি হিসেবে থাকতো, সরকারের কোনো আপত্তি থাকার কথা না। সরকার থেকে তো একটা উদ্যোগ নিতে পারতো না? সরকার থেকে উদ্যোগ না দরকার ছিল। এই ধরনের কর্মসূচি নেই। সরকার ফ্যাসিলিটি করতেছে কম বেশি, কিন্তু এটা আপনি ঠিকই বলছেন, এই প্রস্তাবনাটা আমরা বারবার বলছি, লিখছি, বলতেছি, কিন্তু এটা রাজনৈতিক দল, সরকার যে কেউ একটা উদ্যোগ নিলে এটা সবাই রাজি হইতো। অন্তত 5টা একটা ন্যাশনাল ইভেন্ট দরকার ছিল, তাহলে এই যে ঐক্যের যে কথাটা আমরা বলতেছি, এখন সবাই সবার স্বার্থ অনুযায়ী ফাংশন করে, সবাই ক্ষমতাকে কেন্দ্র করে যার যার মতো করে কৌশল রাজনীতি গুছায়, আর সারাদিন ঐক্যের জন্য চিল্লাচিল্লি করে। কিন্তু মিন করে এটা, আপনি ঐক্যের জন্য বেসিক যে জিনিসটা দরকার সেটা হলো, মানে ইভেন সংস্কার হইলেও আপনার ঐক্য হবে না। ঐক্য হবে জনগণের সাথে ইমিডিয়েট থাকার মধ্য দিয়ে, ডে টু ডে সংগ্রামে জনগণের সাথে থাকার জন্য, জনগণের কষ্টগুলো ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে। ক্ষমতা এবং জনতার মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বে রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতার দিকে বেশি ঝুঁকে যায়, তখন ঐক্য বিনষ্ট হয়। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, রয়েছেন চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি। ফয়েজ আহমদ, একটি দৈনিক পত্রিকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। চাঁদাবাজির অভিযোগে বিএনপি থেকে প্রায় 7,000 ব্যক্তিকে বহিষ্কার করার পরও অপরাধপ্রবণ নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন, এই প্রশ্ন মির্জা ফখরুলকে ওই পত্রিকার পক্ষ থেকে করা হয়েছিল। এই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেছেন, এটা সরকার নিয়ন্ত্রণ করবে। ইট ইজ ফেইলিউর অফ দ্য গভর্নমেন্ট, উই আর নট ইন গভর্নমেন্ট। সরকার কেন দখল চাঁদাবাজদের
গ্রেপ্তার করছে না, কি বলবেন? প্রথম কথা হচ্ছে, আমি আপনাকে একটু আগেও যেটা বলছিলাম যে সবকিছুতে সরকারকে ব্লেম করা খুব ইজি, জি, এখানেও আমরা তাই দেখছি। আচ্ছা, আপনি দেখুন, এই যে ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্বভার গ্রহণের পর থেকে আপনার বিশেষ করে গত বছরের রমজান মাসের শুরু থেকে আমাদের দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্য, সেসবের মূল্য এবং আমাদের যেই ডোমেস্টিক যে সমস্ত প্রোডাক্টস, বিশেষ করে ভেজিটেবলস, সবজি, যেগুলি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, এখন পর্যন্ত বাজারে এক ধরনের স্বস্তি রয়েছে। নাগরিকরা স্বস্তি বোধ করছেন। এটা সরকারের প্রচারের বিষয় না, নানানভাবে প্রকাশিত হচ্ছে, প্রচারিত হচ্ছে। এই যে একই জিনিস এর আগের সময়ে আরো বেশি মূল্যে কেনা লাগতো, এর অন্যতম কারণ ছিল কি? সড়ক মহাসড়কে চাঁদাবাজি। সরকার তো নিশ্চয়ই যে এমন কোনো মেকানিজম তৈরি করেনি দায়িত্ব গ্রহণের পর, যে মেকানিজমের ফলে আপনার কোনো জিনিসের দাম কমে গেছে, উৎপাদন মূল্য কমে গেছে, সেজন্য নাগরিকরা কম দামে পাচ্ছে। একই জিনিস একই অবস্থায় আছে, কিন্তু আপনি নাগরিকরা ঢাকায় বসেও কম দামে পাচ্ছে। কেন পাচ্ছে? এই সড়ক মহাসড়কের চাঁদাবাজিটা সরকার নিয়ন্ত্রণ করতে পেরেছে। এখন আপনার কথা হচ্ছে, এর পরেও কি আমরা চাঁদাবাজির অভিযোগ পাই না? পাই, কিন্তু যেই মাত্রায় ছিল সেই মাত্রায় নাই। এখানে সরকার যেমন পেরেছে, রাজনৈতিক দলগুলি যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসে, যে সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে, রাজনৈতিক দলগুলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়েও সরকারকে সহযোগিতা করেছে। এখন দেখুন, একটি রাজনৈতিক দলের নেতৃত্বকে আপনি যখন প্রশ্ন করবেন তার দলের একটি দুর্বলতা নিয়ে, সে খুব পলিটিক্যাল কারণেই সেটাকে কোনো না কোনোভাবে ওভারকাম করার চেষ্টা করবে। একই সঙ্গে সে দল থেকে কি ব্যবস্থা নিয়েছে সেটা যেমন বলবে, একই সঙ্গে এই দুর্বলতাটা কেন ঢাকা যাচ্ছে না সেটার জন্য কোনো একটা পার্টিকে ব্লেম করবে। সেটার জন্য সরকার খুব ভালো, সেটা যেমন সত্য। অপরদিকে আপনি দেখুন, ওই পার্টি এই বিষয়ে কিন্তু এক ধরনের জিরো টলারেন্সে আছে। এবং ওই পার্টি, আপনি যদি একই ইন্টারভিউতে, আমার পড়ার সুযোগ হয়েছে পুরো ইন্টারভিউটা, ওই একই ইন্টারভিউতে উনি বলছেন যে আসলে চাঁদাবাজ, সন্ত্রাস, এরা সবসময় একটা উইন্ডো খোঁজার চেষ্টা করে। এদের সুনির্দিষ্ট কোনো দল নেই, এরা নিজেরাই একটা দল। সুতরাং বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এই যে চাঁদাবাজ সন্ত্রাসীরা বিএনপিকে, কখনো কখনো এনসিপিকে, কখনো কখনো জামাত ইসলামীকে যে ব্যবহার করছে না, এটা তো সঠিক, আমরা দেখছি নানান সময়। বিএনপি সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি হিসেবে সেই জায়গায় এই সুযোগটা বিএনপিতে বেশি নিচ্ছে, বিএনপিও কঠোর হচ্ছে। আর সরকারের দৃষ্টিভঙ্গির জায়গা থেকে যদি বলি, সরকার, এখানে একটা প্রশ্ন আসে, কোন দলের নীতি নির্ধারকরা যদি চাঁদাবাজ হন এবং চিহ্নিত, তাহলে কি হবে? সরকারের কাছে চাঁদাবাজের পরিচয় চাঁদাবাজ, সন্ত্রাসের পরিচয় সন্ত্রাস। সে কোন দলের নীতি নির্ধারক বা কর্মী বা সমর্থক সেটা মুখ্য বিষয় নয়। সেইটা হচ্ছে পার্টিকুলারলি ওই দলের মাথা ব্যথার কারণ, যে আমি দুষ্ট চরিত্রের মানুষ আমার দলের মধ্যে রেখে আমি জনগণকে আমার দলের প্রতি আকৃষ্ট এইখানে করতে ফয়াজ পারবো আহমেদ কি একটা পারবো না। প্রশ্ন আপনাকে করতে চাই। জি কোন এলাকায় কে চাঁদাবাজ, জি কোনটা দখল করে রেখেছে, জি এটা কিন্তু দিবালোকের মতো স্পষ্ট। জি এবং আমাদের কাছে এই খবরও রয়েছে জি। যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে তারা সারা দেশের একটা তালিকাও করেছে, সব জায়গায় তালিকা করেছে। সেই তালিকা ধরে আপনারা অ্যাকশনে যাচ্ছেন না কেন? দেখুন, অ্যাকশনে যাচ্ছেন না কেন এটা বলার সময় আপনাকে নিশ্চিত হতে হবে অ্যাকশনে যাওয়া হচ্ছে না। অ্যাকশনে যাওয়া হচ্ছে। আপনি যার তালিকার কথা বলছেন, যে ভদ্রলোকের নাম তালিকা পর্যন্ত গড়ায়, সে ভদ্রলোক প্রকাশ্যে ঘুরে বেড়ায় না। যদি সরকারের দৃষ্টি এগুলি এড়িয়ে যেয়ে থাকে, আমি অনুরোধ করব গণমাধ্যমের জায়গা থেকে এই বিষয়গুলি নিয়ে প্রতিবেদন হোক, তাহলে সরকারের সহযোগিতা হয়। এর বাইরে সরকারের যে বাস্তবিক অবস্থা সেটা থেকে যদি বলি, সরকার প্রতিনিয়তই এই ধরনের চিহ্নিত যারা সন্ত্রাসী অপরাধী আছে তাদেরকে ধরার জন্য অভিযান চলমান রয়েছে, সেই কাজটা করছে। এখন পর্যন্ত আমি আপনাকে আগের প্রশ্নগুলির রিপ্লাইয়ে যে কথাটা বলছিলাম, যে দেখুন, পৃথিবীর নানান দেশে নানান সময়ে নানান অভ্যুত্থানের বিপ্লবের ঘটনা ঘটেছে। এর অধিকাংশই, বিপুল অধিকাংশ অভ্যুত্থানের ঘটনায় কোনো না কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক পক্ষ, রাজনৈতিক মত বা সুনির্দিষ্ট মতাদর্শের মানুষেরা একত্রিত হয়ে সেই অভ্যুত্থানগুলিতে নেতৃত্ব দিয়েছে। কিন্তু আপনি যদি আমাদের জুলাই আগস্টের অভ্যুত্থানের চরিত্রের দিকে খেয়াল করেন, আপনি দেখবেন যে এখানে কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দলের কোনো নেতৃত্ব নেই, এখানে সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক মতাদর্শের কোনো সংঘবদ্ধ নেতৃত্ব নেই। এখানে জনমানুষের এক ধরনের সম্পৃক্ততা তৈরি হয়েছে, তার ভিত্তিতে একটা অভ্যুত্থান এখানে রচিত হয়েছে। এরপরে কি হয়? একটি নতুন সরকার গঠনের জায়গা, যেটা আমি বলছি আপনাকে, সুনির্দিষ্ট রাজনৈতিক মত বা মতাদর্শের বা রাজনৈতিক দলের নেতৃত্বে যদি অভ্যুত্থানটা হয়ে থাকতো, তাহলে এর ইমিডিয়েটলি দায়িত্ব গ্রহণ করতে মতাদর্শ বোধহয় কিছুটা রয়েছে। এজাজুল করিম রনি,
একজন রাজনৈতিক বিশ্লেষক, চিন্তক, ওনার মতো আরো কয়েকজন কিন্তু একটা কথা বলেন, জি। সেটা হলো এই গণ অভ্যুত্থান ডানপন্থীদের অভ্যুত্থান। আচ্ছা, আমি সেই জায়গাটা আসছি। ডানপন্থী এবং বামপন্থী এটা কিন্তু ভূমি বেদে পাল্টায়, মাথা রাখতে হবে। আমি এখানে যাকে বামপন্থী মনে করি আর যাকে দক্ষিণপন্থী বা ডানপন্থী মনে করি, আসলেই রাজনৈতিক চরিত্রের জায়গা থেকে সে ডান অথবা বাম কিনা, এটা বৃহৎ বিশ্লেষণের ব্যাপার আছে। আমরা কখনো কখনো আওয়ামী লীগকেও নিজেদেরকে বাম ঘেঁষা বা বামপন্থীও বলতে শুনেছি। আওয়ামী লীগ তার রাজনৈতিক ইশতেহার এবং ঘোষণাপত্রেও এমন অনেক এলিমেন্টকে হাজির করেছে যেটা বামপন্থার সঙ্গে সম্পৃক্ত, কিন্তু আওয়ামী লীগকে আমরা প্রতিনিয়ত মাজারে গিয়ে মাজার থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করতে দেখি। আওয়ামী লীগকে আমরা নির্বাচনী পোস্টারে তসবি অথবা হিজাব পরিহিত অবস্থায় তার নির্বাচনী পোস্টার সাজাতে দেখি। সুতরাং এখানে যদি আপনি এই ধর্মের ডানপন্থার বামপন্থার জায়গাটা যান, এটা বড় মুশকিলের জায়গা আছে। এবং আরেকটা বড় মুশকিল হচ্ছে, আপনি এখানে ধরুন আজকে যে বিএনপি মহাসচিবের ইন্টারভিউ কথা আপনি বলছেন, সেখানেও প্রথম আলোর দিক থেকে করা একটা প্রশ্নে উনি দক্ষিণপন্থা নিয়ে উদ্বেগের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, উদ্বেগ দেখিয়েছেন। দেখুন, উদ্বেগ দেখানো আমার আপনার কাজ না। পলিটিক্যাল পার্টি হিসেবে আমি সোসাইটিতে যদি আমার রাজনৈতিক মতাদর্শের বিবেচনায় মনে করি যে এখানে দক্ষিণপন্থার উদ্ভব ঘটছে, উত্থান ঘটছে, দক্ষিণপন্থার কারণে আমার সোসাইটিতে বড় বিপর্যয়ের সম্ভাবনা আছে, আমি সেটাকে সামাজিক এবং রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। আদারওয়াইজ আরেকটা তরিকা আছে, সেটা শেখ হাসিনা তরিকা। এদেরকে আমাকে গুম করতে হবে, এদেরকে দমন করতে হবে, এদেরকে হত্যা করতে হবে। এরা নামাজ কেন পড়ে সেজন্য তাদেরকে গুম করে দিনের পর দিন, মাসের পর মাস আটকে রাখতে হবে। এখন সিদ্ধান্ত হচ্ছে আমরা এই তরিকায় যাব কিনা। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের সোসাইটিতে ডানপন্থার বা ইসলামপন্থীদের যে অবস্থা নিয়ে নানান পর্যায়ে আমরা উদ্বেগ দেখি, আমাদের সোসাইটিতে ইসলামপন্থীদের এই অবস্থান নতুন নয়, এটা পুরাতন। শেখ হাসিনা এই অবস্থাটাকে অনেক বেশি সাপ্রেস করে রেখেছিল। তার দমন নীতির কারণে এই মানুষগুলি কখনো প্রকাশ্যে আসতে পারেনি। এখন হঠাৎ করে যখন আমি যেটা বলেছিলাম, যে হঠাৎ করে আপনি যখন একটা ভয়াবহ শাসন ব্যবস্থা থেকে এসে একটি স্বাভাবিক অবস্থার মধ্যে আসবেন, এই সরকার কোনো পন্থীর জন্য বা কোনো পন্থার জন্য সুনির্দিষ্ট কোনো সুযোগ তৈরি করে দেয়নি। এই সরকার সকল পন্থার জন্য, সকল রাজনৈতিক মতাদর্শের জন্য একটা গ্রাউন্ড তৈরি করে দিয়েছে, সেখানে সবাই তার নিজ নিজ মতাদর্শ এবং রাজনীতি নিয়ে সামনে হাজির। এটাকে যদি আপনি উদ্বেগজনক মনে করেন কোনো কারণে, তাহলে আপনাকে এটা রাজনৈতিক সামাজিকভাবে মোকাবেলা করতে হবে। এজালগম রনি, ফয়েজ আহমদ উল্লেখ করছিলেন যে সাক্ষাৎকারটির ব্যাপারে, সেই সাক্ষাৎকারে একটা প্রশ্ন করা হয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, আওয়ামী লীগের দীর্ঘ ফেসিবাদী শাসনের অবসানের পর দেশের রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান হতে যাচ্ছে কিনা। এর জবাবে মির্জা ফখরুল বলেছেন যে আমিও দেখছি, সেজন্য আমি উদ্বিগ্ন। আমি বাংলাদেশকে সবসময় একটা সত্যিকার অর্থে উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, এবং এখানে গণতন্ত্র হবে সবচেয়ে বড় বিষয়। সেই জায়গায় যদি এখন এমন রাজনৈতিক শক্তির উত্থান হয় যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, পরিষ্কার ঘোষণা দিয়ে করে না, আবার তারা নিজেরা জোর করে চাপে দিতে চায় মতবাদকে, এটা নিঃসন্দেহে একটা অ্যালার্মিং সিচুয়েশন। এসব দলে যদি উত্থান হয় এদেশে, তাহলে তো পিছিয়ে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না। আর একটা বিষয়, ওই পত্রিকাটি কোন ধরনের, এই প্রশ্ন কেন করে, এটা আমাদের কাছে সবার কাছে পরিষ্কার। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ফয়েজ ভাই এখানে একটা আলোচনা তুললেন, সেটা হলো দেখেন এই অভ্যুত্থানের চরিত্রটা সর্বমতাদর্শের লোক এখানে আছে। শাহবাগী, শাপলা, নাস্তিক, আস্তিক, পাহাড়ি, হিন্দু, বৌদ্ধ সবাই আছে এখানে, তাই না? ফলে এই অভ্যুত্থানের মধ্যে কোনো ইডিওলজিক্যাল ফোর্স ছিল না, এটা ছিল একটা মূল্যবোধ ভিত্তিক। এটার মধ্যে দিয়ে একটা স্পিরিট আমরা অর্জন করছি। এটার আলোকে আমাদের রাজনীতি লাগবে, এটার আলোকে আমাদের ঐতিহাসিক জাতীয় ইতিহাস তৈরি করতে হবে। হ্যাঁ, সেটা আলোচনা আমরা অন্য জায়গায় অনেকভাবে করছি। তো ফলে এই জন্য আমরা বলছি অভ্যুত্থানের শুরুর থেকেই যে আমাদের আগামী দিনের রাজনীতি কি হবে। আমাদের আগামী দিনের রাজনীতি হবে, মতাদর্শ থাকবে সমাজে, অবশ্যই সমাজে ডানপন্থা, বামপন্থা, মধ্যপন্থা, এগুলোর কনফ্লিক্ট কেওয়াস সব সমাজে আছে, পৃথিবীর সব দেশে আছে, আমাদের এখানেও আছে, থাকবে। কিন্তু আমাদের রাষ্ট্র হবে মূল্যবোধ ভিত্তিক। এখন মূল্যবোধ মানে ভ্যালুজ মানুষ সৃষ্টি করে না, ভ্যালুজ অলওয়েজ ডিভাইন। এটা খারাপ, এটা ভালো, এটা আপনি কিভাবে জানেন? এটা আপনি জানেন থ্রু দ্য ফাউন্ডেশনাল ইডিওলজি। রিলিজিয়ন। আর আপনার দেশ কি? মুসলমানের দেশ, বৃহত্তর মুসলমান। ফলে এখানে ইসলামী মূল্যবোধ একটা প্রায়োরিটি পাবে, এটা স্বাভাবিক। কেন? কিন্তু এই ইসলামী মূল্যবোধটা এমন, এটা একটা ইউনিভার্সালিটি থাকবে, যেখানে একটা হিন্দু, খ্রিস্টান, পাহাড়ি ঐক্যমত পোষণ করতে পারে, তারও ভ্যালুজ হবে। ঘুষ খাওয়া যাবে না, অপরের হক নষ্ট করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। হ্যাঁ, এটা কোনো হিন্দুর মানতে তো সমস্যা নেই, কোনো খ্রিস্টানের মানতে সমস্যা নেই, পাহাড়ির মানতে সমস্যা নেই। আবার এট দ্য সেম টাইম এগুলো ইসলামের মৌল প্রিন্সিপালের
অন্যতম এরকম। ফলে একটা ভ্যালু ইউনিভার্সাল ভ্যালুজ লাগবে, ভ্যালু প্লুরালিটি লাগবে, এটাই রাষ্ট্র, এটাই গণতান্ত্রিক রাষ্ট্র, এইভাবে যাবে। এখন যারা এখানে বলছেন যে একটা এই সরকার ডানপন্থী বা ডানপন্থীর উত্থান হয়েছে, হ্যাঁ এই অভ্যুত্থানকে ডানপন্থী আমরা বলছি কোন অর্থে, এটা কোন ডানপন্থী, এটা ইউরোপ আমেরিকার ডানপন্থী না। এখানে প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা, রাবীন্দ্রিক ফ্যানাটিসিজম এগুলোর মধ্য দিয়ে এই ককটেল, এই এক চিমটি এগুলো দিয়ে যে স্যালাইন বানানো হয়েছে, এই স্যালাইনের নাম হলো আওয়ামী ফ্যাসিবাদ। ফলে এবং এগুলো সবগুলোই আবার কলকাতাপন্থী বামপন্থা, মানে কলকাতার আপনার এই মার্কসের যে কলকাতার পন্থী তাফসির, সেটার আলোকে ঢাকায় যে বামপন্থা তৈরি হয়েছে, এটার সাথে আওয়ামী লীগের যে ঐতিহাসিক সম্পর্ক, তার আলোকে যে ধরনের রাষ্ট্র প্রকল্প তারা নিছিল, তার চূড়ান্ত বিকাশ আমরা হাসিনার হাতে দেখেছি। ফলে বামপন্থার সমস্ত রকম প্রতিশ্রুতি, ব্যতিক্রম আছে সেগুলো আমি বলছিলাম, মোটা দাগে সমস্ত রকম প্রতিশ্রুতি এখানে ফেল করছে। ফেল করার মধ্য দিয়েই তুমি কি আমি কে রাজাকার বইলা যে নামতে হইল, এই স্লোগানটা কি 24 সালে কেন দিতে হইল? এই স্লোগানটা হইল 24 সালে মুক্তিযুদ্ধের স্লোগান। 71-এর রাজাকার যেরকম একটা ঘৃণিত শব্দ ছিল, সেটার মিনিংটা 24-এ দেখেন চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে গিয়ে এইটাই একটা মুক্তির স্লোগান আকারে হাজির হইল। বলে এটা বুঝতে হবে আমাদের, এক সময় যেই আদর্শ চিন্তা মুক্তির সনদ বা মুক্তির পথ আকারে হাজির হয়, পরবর্তী সময়ে সেগুলো নির্যাতনের হাতিয়ার হয়ে উঠতে পারে, যেমন আবার যেগুলো এক সময় নির্যাতনের হাতিয়ার ছিল ওগুলো মুক্তির উপায় হয়ে উঠতে পারে, দুইটাই ঘটতে পারে। ফলে এটা ভাষার মধ্যে এই জিনিসগুলো ফিক্সড না, চিরদিনের মতো একই রকম থাকে না, চেঞ্জ হয়। আওয়ামী লীগ একসময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে না, পরে ফ্যাসিস্ট হয়ে উঠছে না, তো ফলে এটাকে একদম অকাট্য চিরদিন একই রকম থাকবে এরকম ধরে নেওয়ার সুযোগ নেই। ফলে এখানে আমাদের যে ডানপন্থাকে এখন যারা ডানপন্থার অভিযোগ করতেছে, এখানে ভাই ডানপন্থা বললে আপনি যদি ইসলামিস্টদের বলেন, ইসলামিস্টদের তো কোনো বোঝানো হয় মূলত, ইসলামিস্টদের তো কোনো মানুষের মর্যাদা ছিল না, এদের তো নাগরিক অধিকার দূরের কথা। ফয়েজ ভাই বলতেছিল যে নামাজ পড়ার জন্য গুম তো অনেককে করে, এর মধ্যে একজন গার্মেন্টস শ্রমিককে গুম করা হয়েছে, সে শুধু নামাজ পড়তো, এই কারণে বছরের পর বছর গুম করে নির্যাতন করা হয়েছে। আমি একটু জাস্ট যোগ করি, আমরা এই যে গুম বিষয়ক তদন্ত কমিশন যেটি কাজ করছে, এরকম ঘটনা পাওয়া গেছে শুধুমাত্র একটা ছেলে, ইয়াং ছেলে, তার কেন গার্লফ্রেন্ড নেই, সে কেন প্রেম করে না, সেজন্য তাকে গুম করা হয়েছে, জঙ্গি। তার মানে সে জঙ্গি। তার মানে আপনি এরকম একটা পারসেপশন সমাজে তৈরি করছিলেন, তার কোনো মানবিক অধিকার, নাগরিকতার দূরের কথা, মানুষ হিসাবে বাঁচার অধিকারও ছিল না। ফলে সে তো মানুষ হিসাবে তার বাঁচার, নাগরিক অধিকার অর্জনের সংগ্রাম করতেছে 17, 16 বছর ধরে। এবার আপনি তাকে রাইট উইং বলতেছেন। ফলে আমাদের এখানে যদি আপনি যদি এই ইসলাম পন্থাকে রাইট উইং বলেনও, তাহলে এইটা তার গণতান্ত্রিক নাগরিক অধিকারের জন্য তো 16 বছর ধরে সংগ্রাম করতেছে। আর ইউরোপ আমেরিকার রাইট উইং মানে হলো ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে, ফ্যাসিবাদের সাথে লিঙ্ক। ফলে এইটা আমি এটা রাইট উইং অভ্যুত্থান বলার সাথে সাথে এই কথাটা বলছি, এটা ইউরোপ আমেরিকার রাইট উইং না, এই রাইট উইং হলো একটা ডেমোক্রেটিক ফোর্স, যে তার নাগরিক অধিকার, যে তার ফেথ ফ্রিডমের জন্য 16-17 বছর ধরে সংগ্রাম করতেছে। এইবার আপনি শাহবাগী শক্তি, অমুক আলো, তমুক স্টার, হ্যাঁ, তমুক প্রগতির ধারক বাহক, এইবার আপনি এই সরকারকে, এই অভ্যুত্থানকে বলতেছেন রাইট উইং। এই অভ্যুত্থানে রাইট উইং যেরকম ছিল, আপনি এই অর্থে যদি বলেন এটা গণতন্ত্র কায়েমের জন্য, ডেফিনেটলি ছিল, সেটা তো আসে, কিন্তু সেটা কি, সেটা ফ্যাসিস্ট অর্থে রাইট উইং ছিল না, গণতান্ত্রিক অধিকার। আমরা এবং এই রাইট উইং এর কোনো শক্তি তো বলে নাই যে তারা একটা মতাদর্শিক রাষ্ট্র করবে, তারা তো সবাই বলতেছে আমরা একটা গণতান্ত্রিক মধ্যপন্থার রাজনীতি করব। কেউ তো বলে নাই এখানে শরিয়া বোর্ড করবে, খেলাফত কায়েম করবে, কেউ তো বলে নাই। তারা প্রত্যেকেই গণতান্ত্রিক নাগরিক অধিকার নিয়ে এখনও তারা ভোটাধিকারের জন্য স্ট্রাগল করছে। ফলে আপনি এখন যে এই যে রাইট উইং এর তকমা জিকির তুলতেছেন, এটার একটা রাজনীতি আছে। সেই রাজনীতিটা হলো এখানে এটার যে তাত্ত্বিক গুরু যারা, তারা হইল বেসিক্যালি তারা বামপন্থী তাত্ত্বিক। ফলে এখন যে রাইট উইংটা তারা বলতেছে, এইটা হলো লেফট ড্রিভেন রাইট উইং। এই লেফট রাইট, এই রাইট উইংকে তাতায় তুলছে। এটা রাইট উইং না, এটা ফ্যানাটিসিজম। এই এক ধরনের ফ্যানাটিসিজম আছে, যে ফ্যানাটিকদেরকে আপনার নানাভাবে উস্কানো, নানাভাবে আপনার তাতিয়ে তোলার কাজটা করতেছে। এই যে আজকে এই সমস্ত পত্রিকা যে সমস্ত বামপন্থী উজবুক তাত্ত্বিকদেরকে নিয়ে, হ্যাঁ, তারা জাতির বিবেক আকারে হাজির করছে, তারাই এই কাজটা করতেছে। ফলে এখানে যদি কোনো রাইট উইংয়ের উত্থানের আশঙ্কা থেকে থাকে, সেটা যদি আপনি বন্ধ করতে হয়, তাহলে আগে এই সমস্ত এই যে বাম ফ্যানাটিক, হ্যাঁ, এদেরকে আগে বন্ধ করতে হবে, এদেরকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে এখানে ফ্যাসিস্টিক রাইট উইং যেটা, সেটার উত্থান রোধ করা সম্ভব হবে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
নিপীড়নের স্মৃতি। প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, রয়েছেন চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি। ফয়েজ আহমদ, আমরা ইদানিং লক্ষ্য করছি যে তরুণ রাজনৈতিক দলের নেতাদের আয় রোজগার নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে। এটা ঠিক আছে, তারা কিভাবে চলাফেরা করে প্রশ্ন উঠতেই পারে। আবার সংকটটা হলো অন্য জায়গায়। এই প্রশ্ন যারা তুলছেন তারা কিন্তু পুরনো রাজনৈতিক দলদের নেতাদের আয় রোজগার নিয়ে প্রশ্ন তুলতে রাজি নন, এবং কেউ কেউ এই বিষয়ে কথা বলতে গেলে রেগে যান। বিষয়টা চূড়ান্ত পর্যায়ে একটা হিপোক্রেসি। গণমাধ্যম কর্মী হিসাবে আমি এটাও দেখেছি যে রাজনৈতিক দলের নেতাদের চাঁদাবাজির অভিযোগ যিনি তুলছেন অন্য দলের বিরুদ্ধে, উনি নিজেই একটা চাঁদাবাজ। কি বলবেন? প্রথম কথা হচ্ছে, আমি যেহেতু সরকারকে প্রতিনিধিত্ব করি, আপনার প্রশ্নটা খুবই পলিটিক্যাল। প্রথম কথা হচ্ছে প্রশ্ন করা। আমাদের সোসাইটিতে একটা দীর্ঘ সময় প্রশ্ন করা একটা বড় সংকট ছিল। তো এটা খুব সুক্রিয়ার ব্যাপার যে আমাদের এখন প্রশ্ন করার একটা জায়গা তৈরি হয়েছে। এখন প্রশ্ন করার ক্ষেত্রেও আপনি দেখবেন যে আপনি নতুন রাজনৈতিক দলের তরুণ নেতৃত্বকে তার আয় রোজগার নিয়ে, তার অর্থের উৎস নিয়ে প্রশ্ন করছেন, খুবই ভালো। প্রথম কথা হচ্ছে এই তরুণদেরকে প্রশ্ন করার মধ্য দিয়ে আপনি বড়দেরকে প্রশ্ন করতে না পারলেও অন্তত এই বার্তাটুকু যায় যে নাগরিকদের কোনো কোনো পর্যায় থেকে পলিটিশিয়ানদের বা রাজনৈতিক দলগুলির আয়ের উৎস নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে। হয়তো নাগরিকদের প্রত্যাশা ছিল এমন একটি অভ্যুত্থানের পরে আমাদের সকল রাজনৈতিক দল তাদের রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে কিভাবে একটি পার্টি চলবে, তার পার্টির ফিনান্সিয়াল পলিসি কি হবে, সেগুলি নিয়ে সামনে আসেনি। মানুষ হয়তো এতে খানিকটা আশা হতো হয়তো, কিন্তু বাস্তবতা হচ্ছে অপরদিকে আপনি যদি দেখেন তাহলে এই প্রশ্ন করার মধ্য দিয়ে সবগুলি পলিটিক্যাল পার্টির জন্যই একটা জিনিস দাঁড়ায়, একটা বার্তা পরিষ্কার হয় যে আজকে যে প্রশ্নটা কোনো একটা টকশোতে আমাকে টকশো হোস্ট করছে, কোনো একটা সুনির্দিষ্ট ইনডোর ডিসকাশনের ভিতরে আমাকে একজন মানুষ করছে, সেই প্রশ্নটার জন্য অনেক মানুষ রাস্তায়ও নামতে পারে। সুতরাং সবসময় যে কোনো অভ্যুত্থান, কোনো আন্দোলন বা কোনো গণ আন্দোলন যে শুধুমাত্র সরকার বা অথরিটির অন্যায় অনিয়মের বিরুদ্ধেই হবে তা কিন্তু নয়। কখনো কখনো বৃহৎ রাজনৈতিক শক্তি যাদেরকে নাগরিকরা মনে করে ওনারা আমাদেরকে প্রতিনিধিত্ব করবেন কোনো না কোনো পর্যায় থেকে, আমাদেরকে যারা প্রতিনিধিত্ব করবেন তারা যদি ট্রান্সপারেন্ট না হন, তাহলে আমরা তাদের নেতৃত্ব বা আমাদের প্রতিনিধি হিসেবে তাদেরকে মেনে নেওয়াটা আমাদের জন্য কঠিন। সে সময় মানুষ তার প্রতিবাদ করবে, এটা একটা সিগন্যাল। সুতরাং পার্টিগুলি এখান থেকে শিক্ষা নিতে পারে। রেজাউল করিম রনি, যে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছিলাম এটা তো রয়েছেই। এখন কিন্তু তরুণরা প্রশ্ন করা শিখেছে। শুধু গণমাধ্যম কর্মীরাই যে প্রশ্ন উঠাচ্ছে সেটা নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম থাকার কারণে তরুণরা প্রশ্ন উঠাচ্ছে। আমরা দেখছি যে রাজনৈতিক অঙ্গনে তরুণদের ভাবনা কিন্তু নতুন এক ধরনের মাত্রা তৈরি করেছে। 2025-26 সালের যে নির্বাচন, কেউ কেউ বলছেন একটি নতুন রাজনৈতিক বিন্যাস তৈরি করতে পারে। আপনি কি বলবেন? অবশ্যই রাজনৈতিক বিন্যাস, যেমন ধরেন আমাদের এখানে ধরেন সর্বশেষ ইলেকশন, 8 ইলেকশনটা অনেকে বলে যে ইঞ্জিনিয়ারিং, ফলে তাহলে আপনি ইলেকশন 24 বছর 25 বছরের মধ্যে আপনি ইলেকশন নাই কোনো, ফলে এর মধ্যে আপনার কাছে কিন্তু আসলে স্ট্যাটিস্টিক্স নাই যে কি ধরনের ইলেকশন একটা এখানে একটা যোগ করে দেই, আসলে স্ট্যাটিস্টিক্সটা সঠিকও হতো না। কেন জানেন? 4 কোটি ভোট, মানে এখন নতুন ভোটার হয়েছে আরো বেশি, যারা কখনোই ভোট দেয়নি। রাইট, নতুন ভোটার না, পুরনো ভোটারও কিন্তু ভোট দেয়নি। সুতরাং তার চরিত্র বিশ্লেষণ, এই 4 কোটি ভোটারের চরিত্র আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? তো ফলে এখন এখানে এটা আপনি ঠিকই বলছেন যে ফলে এদিক থেকে একটা আনপ্রেডিক্টেবল, অকল্পনীয় একটা সিচুয়েশন সামনে হাজির হইতে পারে। আর একটা হলো অভ্যুত্থান। দেখেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা প্যারাডাইম শিফট ঘটনা ঘটে, পাঠাতন পরিবর্তন হয়ে যায়। বাংলাদেশ কোনোদিনও আর 5 তারিখের আগে যাবে না, আপনি চাইলেও নিতে পারবেন না। নতুন ইতিহাসে প্রবেশ করে গেছে, এবং এই নতুন ইতিহাসে প্রবেশ করার মধ্য দিয়ে ইতিহাসের নতুন কর্তাসত্তার আবির্ভাব হয়েছে। এই যে জাতির, এই যে 24-এর জাতির পিতামাতা কারা, এই জেনজি জেনারেশন। ফলে আপনি তাকে আন্ডারমাইন করে এখানে রাজনীতি করা সুইসাইডাল। এটা শুধু ডেঞ্জারাস করছে, সুইসাইডাল। কেউ যদি আত্মহত্যা করতে চায় সহজ উৎসাহে, উদ্দীপনায়, আপনি কিভাবে ঠেকাবেন তাকে? আমরা বলছি বারবার, এটা পাঠাতন পরিবর্তন হয়ে গেছে। আপনি জীবনেও আর 5 তারিখের আগে যেতে পারবেন না, এবং এটা রক্ত দিয়া এই জেনারেশন ইতিহাসে তার জায়গা
পরিষ্কার করে নিচ্ছে। আপনি যদি এখন এটাকে আন্ডারমাইন করেন, দেখেন হেগেল একটা কথা বলতো যে স্পিরিট হইল যে আপনার মেন ইঞ্জিন অফ দ্য হিস্ট্রি। 5 তারিখের আলোকে আপনার জাতীয় ইতিহাস, জাতীয় রাজনীতি, নতুন রাজনীতি কর্তার সাথে এগুলো তৈরি করতে হবে। 5 তারিখের কোনো রাজনীতি নাই, কিন্তু এটার যে স্পিরিটটা, এইটার আলোকে আপনাকে রাজনীতি করতে হবে। না হলে যেটা হবে, এই যে বিশাল জেনারেশন, এটা তো শুধু ভোটার না, এ তো সোলজার, এ তো জীবন বাজি রেখা, ও যে ওর বন্ধুরে হারাইছে, আহত হয়েছে, ও বেঁচে আছে, ও মৃত্যুঞ্জয়ী, এর মধ্যে দিয়ে ওর যে পলিটিক্যাল আপনার আন্ডারস্ট্যান্ডিং, সেটা 10,000 বই পড়ার চেয়ে বেশি। ও দেখে ফেলছে, এবং এরকম একটা ব্রুটাল শাসককে সে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। ফলে তাকে আন্ডারমাইন করা তো ডেঞ্জারাস। এটাই নতুন কর্তা সত্তা, এটাই পলিটিক্স নতুন। ফলে পলিটিক্যাল ফোর্স হিসাবে যদি আপনি কাউকে দেখেন, এই ট্রেডিশনাল পার্টিগুলো না, এটাই ফোর্স। এখন এটার প্রতিনিধিত্ব করতে হয়তো এনসিপিও ফেল হইতে পারে, কিন্তু আমি বলতেছি এই যে ইনট্যাক্ট 5 তারিখের স্পিরিটটা, এইটাই বাংলাদেশের রাজনীতি, এইটাই বাংলাদেশের ভবিষ্যৎ। আপনি যদি এটার সাথে ভালোভাবে অ্যাড করতে পারেন, নিজেকে এটার সাথে সংযুক্ত করতে পারেন, তাহলে আপনার রাজনীতি জায়গা মতো যাবে, আর না পড়লে ফিল করবেন। রেজাউল করিম রনি এবং ফয়েজ আহমদ, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।